সে আবার শব্দ করে হাসল। তারপর ফুর্তিবাজের ভঙ্গিতে বলল, আমি পত্রিকার অফিসে টাকা দিয়ে রেখেছিলাম। কথা ছিল প্রতি মাসে 2 বার করে ছাপবে। তোমার সঙ্গে দেখা হবার পর তার আর প্রয়োজন ছিল না, কিন্তু সেটা বলা হয়নি। আগামীকাল বন্ধ করে দিব। এখন খুশি তো? নীলু জবাব দিল না। বলো, এখন তুমি খুশি? এইভাবে চুপ করে থাকলে হবে না, কথা বলতে হবে। বলো, তুমি খুশি? সে আরেক দফা চায়ের অর্ডার দিয়ে একটা সিগারেট ধরালো। খানিকক্ষণ দুজনেই কোনো কথা বলল না। বাইরে সন্ধ্যা ঘনিয়ে আসছে। পৃথিবী বড় সুন্দর গ্রহ, এতে বেঁচে থাকতে সুখ আছে। নীলু, তোমাকে যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটি বলুন। দেখো নীলু, সারা জীবন পাশাপাশি থেকেও এক সময় একজন অন্যজনকে চিনতে পারে না। আবার এমনও হয় এক পলকের দেখায় একে অন্যকে চিনে ফেলে। ঠিক না? নীলু জবাব দিল না। বলো, ঠিক না? হ্যাঁ। তোমাকে প্রথম দিন দেখেই সে চুপ করে গেল। নীলুর চোখে জল এলো। নীলু, আর যদি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেই, তাহলে তোমার আপত্তি আছে? নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, জবাব দিল না। সে মুখ ঘুরিয়ে বসেছিল। সে তার চোখের জল দেখাতে চায় না। বলো নীলু, আপত্তি আছে? আমাকে 8টার মধ্যে বাড়ি ফিরতে হবে। 8টার আগেই আমি বাড়ি ফিরে যাব। এসো উঠি। সে নীলুর হাত ধরল। ভালোবাসার স্পর্শ, যার জন্য তরুণীরা সারা জীবন প্রতীক্ষা করে থাকে। রানু আজ অসময়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুম যখন ভাঙল তখন দিন প্রায় শেষ। আকাশ লালচে হতে শুরু করেছে। সে বারান্দায় এসে দাঁড়ালো। নিচের বারান্দায় বিলু হাঁটছে একা একা। রানুর কেমন জানি অস্বস্তি বোধ হতে লাগলো, যেন কোথাও কিছু একটা অস্বাভাবিকতা আছে, সে ধরতে পারছে না। নিচ থেকে বিলু ডাকলো, রানু ভাবি, চা খেলে নেমে এসো, চা হচ্ছে। চা খাবো না, আসো না বাবা, ইন্টারেস্টিং একটা ব্যাপার বলবো, কুইক। রানু নেমে এলো। তার মাথায় শুষ্ক একটা যন্ত্রণা হচ্ছে, কিছুই ভালো লাগছে না, বমি বমি ভাব হচ্ছে। বারান্দায় নীলুর বাবাও ছিল না, ওপর থেকে তাকে দেখা যায়নি। তিনি নরম স্বরে বললেন, এখন তুমি কেমন আছো মা? জি ভালো। আমি আনিস সাহেবকে বলেছি বড় একজন ডাক্তার দেখাতে, পিজির একজন প্রফেসর আছেন, আমার আত্মীয়, তাকে আমি বলে দেখতে পারি। তুমি আলাপ করো আনিসের সাথে, কেমন? জি করব। বিলু বলল, বাবা ঘরে গিয়ে তুমি চা খাও, তোমার ঠান্ডা লেগে যাবে। আমরা দুজন বাগানে বসি। ভদ্রলোক চলে গেলেন সঙ্গে সঙ্গে। রানু বলল, নীলু কোথায়? ওর এক বন্ধুর বাড়ি গেছে। বন্ধুর বাড়ি যাওয়া এমন কোনো ব্যাপার নয়, তবু কেন জানি রানুর বুকে ধক করে একটা ধাক্কা লাগলো। ভোঁতা এক ধরনের যন্ত্রণা হতে লাগলো। বিলু বলল, রানু ভাবি, তোমাকে একটা গোপন কথা বলছি, টপ সিক্রেট, কাউকে বলা যাবে না। না, বলবো না, ইভেন নীলু আপুকেও না, কারণ কথাটা তাকে নিয়েই। ঠিক আছে, কাউকে বলবো না। নীলু আপা ডুবে ডুবে জল খাচ্ছে, আজকে সকালে টের পেয়েছি। তাই নাকি? হ্যাঁ। নীলু আপার ট্রাঙ্ক ঘাটতে গিয়ে আবিষ্কার করেছি জৈনক ভদ্রলোক দারুণ সব রোমান্টিক চিঠি লিখেছে নীলু আপাকে, খুব লকলকাদিকি। বিলু হাসল। রানু কিছু বলল না। তার মাথায় যন্ত্রণাটা ক্রমেই বাড়ছে। 2-1টা চিঠি পড়ে দেখতে চাও? না না, অন্যের চিঠি। আহ, পড়ো না, কেউ তো জানতে পারছে না, আমার ব্যাপারটা টপ সিক্রেট রাখবো। তাহলেই তো হলো। না বিলু, আমি চিঠি পড়বো না বললে হবে না, পড়তেই হবে। দাঁড়াও, আমি নিয়ে আসছি। যে আলো, তাতে দিব্যি পড়তে পারবে। বিলু ঘর থেকে উঠে নিয়ে এলো। রানু চিঠি হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। বিলু অবাক হয়ে বলল, কি হয়েছে? না, কিছু হয়নি। এরকম করছো কেন? মাথা ধরছে, বড্ড মাথা ধরেছে। প্যারাসিটামল এনে দিব? তুমি চিঠিটা পড়ে আমাকে বলো, ভদ্রলোক সম্পর্কে তোমার কী ধারণা? রানু চিঠি পড়ল। বিলু বলল, তোমার কি মনে হয়? রানু কিছু বলল না, এক হাতে মাথার চুল টেনে ধরল। তোমার কি হয়েছে? বড্ড শরীর খারাপ লাগছে। আমি এখন যাই। চা খাবে না? না। বিলু, নীলু এখন ফিরবে বলে গেছে। না, সন্ধ্যার আগে আগেই ফিরবে বোধ হয়। তোমার কি শরীর বেশি খারাপ লাগছে? হ্যাঁ। তাহলে যাও, শুয়ে থাকো গিয়ে। রানু উপরে উঠে এলো। ঘর অন্ধকার, বাতি জ্বালাতে ইচ্ছে হলো না। শুয়ে পড়ল বিছানায়। আনিস আজ ফিরতে দেরি করবে, আর অফিসে কি হবে নাকি ঝামেলা হচ্ছে। রানু ডাকলো, জিতু মিয়া, জিতু মিয়া। কেউ সাড়া দিল না। জিতু কি বাসায় নেই? জিতু, জিতু, কোনো উত্তর নেই।
জিতু মিয়া ইদানিং বেশ লায়েক হয়েছে। রানু কিছু বলে না, বললেই হয়তো বিকেলে খেলতে গিয়ে সন্ধ্যা পার করে বাড়ি ফেরে। বকাঝকা করে তার গায়ে লাগে না। রান্নাঘরে খুটখুট শব্দ হচ্ছে, ইঁদুর, নিশ্চয় ইঁদুর। তবু রানু বলল, কে? খুটখাট শব্দ থেমে গেল। ইঁদুর ছাড়া আর কিছুই না, কিন্তু এই গন্ধটা আবার পাওয়া যাচ্ছে, কড়া ফুলের গন্ধ। রানুর ইচ্ছে হলো ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। রানু দুর্বল গলায় ডাকলো, জিতু মিয়া, জিতু মিয়া। আর ঠিক তখনই কে একজন রানুকে ডাকলো, রানু, রানু। এই ডাক রানুর চেনা, এই জীবনে সে অনেকবার শুনেছে। তবে এটা কিছু নয়। প্রফেসর সাহেব বললেন, অডিটরি হ্যালুসিনেশন। আসলেই তাই, এছাড়া আর কিছু না। রানু, রানু, কে? তুমি কে? রানুর মনে হলো কেউ একজন এগিয়ে আসছে, তার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, ছোট্ট ছোট্ট পা, নিশ্চয়ই হালকা শব্দ। পায়ে কি নুপুর আছে? নুপুর বাজছে। রানু চোখ বন্ধ করে ফেলল। এইসব সত্যি নয়, চোখের ভুল। রানু দুর্বল গলায় বলল, তুমি কে? আমাকে তুমি চিনতে পারছো না। কিশোরীর গলায় মৃদু হাসি শোনা গেল। তাকাও রানু, তাকালেই চিনবে। আমি চিনতে চাই না। তোমার বন্ধু নীলুর খুব বিপদ। একদিন তোমার যে বিপদ ঘটতে যাচ্ছিল তার চেয়ে অনেক বড় বিপদ। দরজায় ধাক্কা পড়েছে, জিতু এসেছে বোধহয়। রানু তাকালো, কোথাও কেউ নেই। ফুলের গন্ধ কমে আসছে। জিতু মিয়া বাইরের থেকে ডাকলো, আম্মা, আম্মা। রানু উঠে দরজা খুলল। আপনার কি হয়েছে? কিছু হয় নাই। রানু এসে শুয়ে পড়ল। তার গায়ে প্রচণ্ড জ্বর। সে বিছানায় ছটপট করতে লাগলো। কখন আসবে আনিস? কখন আসবে? জিতু, জি। নিচে গিয়ে দেখে আয় তো নীলু ফিরেছে নাকি। জিতু ফিরে এসে বলল, এখনও আসে নাই। রানু একটা নিঃশ্বাস ফেলে দেখলো 8টা বাজতে 4 মিনিট বাকি। কখন আসবে আনিস? সারাটা পথ নীলু চুপ করে রইল। একবার সে বলল, কি ব্যাপার এত চুপচাপ যে? নীলু তার আর জবাব দিল না। কথা বলতে ইচ্ছে হচ্ছে না। সে আছে একটা ঘোরের মধ্যে, গান শুনবে, গান দেব। নীলু মাথা নাড়ল। সেটা হ্যাঁ কি না তাও স্পষ্ট না। কি গান শুনবে? কান্ট্রি মিউজিক। কান্ট্রি মিউজিক? কার গান তোমার পছন্দ? নীলু জবাব দিল না। আবার ফেভারিট হচ্ছে জন ডেনভার। জন ডেনভারের রকি মাউন্টেন হাই গানটা শুনেছ? না। খুব সুন্দর, অপূর্ব মেলাডি। সে ক্যাসেট টিপে দিতেই জন ডেনভারের অপূর্ব কণ্ঠ শোনা গেল, ক্যালিফোর্নিয়া রকি মাউন্টেন হাই। কেমন লাগছে নীলু? ভালো। শুধু ভালো না, বেশ ভালো। সেও একজন ডেনভারের সঙ্গে গুনগুন করতে লাগলো। নীলুর মনে হলো ওর গানের গলাও চমৎকার। একবার ইচ্ছে হলো জিজ্ঞাসা করে গান জানেন কি না, কিন্তু সে কিছু জিজ্ঞাসা করলো না। তার কথা বলতে ইচ্ছে হচ্ছে না। গাড়ি কোন দিক দিয়ে কোথায় যাচ্ছে তাও সে লক্ষ্য করছে না। একবার শুধু ট্রাফিক সিগন্যাল, গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। একজন ভিখারি এসে ভিক্ষা চাইল। সে ধমকে উঠল কড়া গলায়। তারপর আবার গাড়ি চলল। নীলু ফিসফিস করে বলল, কটা বাজে? 7:35। তোমাকে 8টার আগেই পৌঁছে দিব। আপনার বাড়ি মনে হয় অনেক দূরে। শহর থেকে একটু দূরে বাড়ি করেছি। কোলাহল ভাল লাগে না। পারফর্ম দি মিটিং ক্রাউডার কার লেখা জানো? ম্যাডিং ক্রাউড? না, টমাস হার্ডির। পরে দেখবে, চমৎকার। অথচ ট্র্যাজেডি হচ্ছে টমাস হার্ডিকেই নোবেল পুরস্কার দেওয়া হয়নি। তুমি তার কোনো বই পড়েছ? না, পরে দেখব। খুবই রোমান্টিক ধরনের রাইটিং। গাড়ি ছুটে চলেছে মিরপুর রোড ধরে। নীলু হঠাৎ বলল, আমার ভালো লাগছে না। কি বললে? আমার ভালো লাগছে না, আমি বাসায় যাব। সে তাকালো নীলুর দিকে, একটি হাত বাড়িয়ে ক্যাসেটের ভলিউম বাড়িয়ে দিল। গাড়ির গতি কমলো না। আমি বাসায় যাব, 8টার সময় আমি তোমাকে বাসায় পৌঁছে দিব। না, আজ আমি কোথাও যাব না। প্লিজ গাড়িটা থামান, আমি নেমে পড়ব। কেন? আমার ভালো লাগছে না, প্লিজ। সে তাকালো নীলুর দিকে। নীলু শিউরে উঠল। কেমন চাহনি, যেন মানুষ নয় অন্য কিছু। প্লিজ গাড়িটা একটু থামান। কোনো রকম ঝামেলা না করে চুপচাপ বসে থাকো, কোনো রকম শব্দ করবে না। আপনি এরকম করে কথা বলছেন কেন? গাড়ির গতি ক্রমেই বেড়ে চলেছে। ঝড়ের গতিতে পাশ দিয়ে দুটো ট্রাক গেল। লোকের আর একটি হাত রাখলো নীলুর উরুতে। নীলু শিউরে উঠে দরজার দিকে সরে গেল। লোকটি হাসলো। এ কেমন হাসি? গাড়ি থামান, আমি চিৎকার করব। কেউ এখন তোমার চিৎকার শুনবে না। আপনি কেন আমাকে ভয় দেখাচ্ছেন? আমি ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে বিশ্বাস করে গাড়িতে উঠেছি। আরও কিছুক্ষণ থাক, বেশিক্ষণ নয়, এসে পড়েছি বলে।
কি করবেন আপনি? তেমন কিছু না। নীলু এক হাত দরজা খুলতেই চেষ্টা করলো। লোকটি তাকিয়ে দেখলো কিন্তু বাধা দিল না। দরজা খোলা গেল। নীলু প্রাণপণ বলতে চেষ্টা করলো, আমাকে বাঁচাও। কিছু বলতে পারলো না। প্রচুর ঘামতে লাগলো। প্রচণ্ড তৃষ্ণা বোধ হলো। আনিস এলো রাত 8টায়। ঘর অন্ধকার, কারোর কোনো সাড়া শব্দ নেই। রানু বাতি টাটি নিভিয়ে অন্ধকারে বসে আছে। জিতু মিয়া মশারি খাটিয়ে শুয়ে পড়েছে। রানু, কি হয়েছে? রানু ফোপাতে ফোপাতে বলল, তুমি এত দেরি করলে কেন? কি হয়েছে? নীলুর বড় বিপদ। আনিস কিছু বুঝে উঠতে পারল না। অবাক হয়ে তাকালো। রানু থেমে থেমে বলল, নীলুর খুব বিপদ। কিসের বিপদ? কি বলছো তুমি? রানুর কথা জড়িয়ে যাচ্ছে। সে গুছিয়ে কিছু বলতে পারছে না। রানু, তুমি শান্ত হয়ে বসো, তারপর ধীরে সুস্থে বলো কি ব্যাপার, কি হয়েছে নীলু? ও একজন খারাপ লোকের পাল্লায় পড়েছে। লোকটা ওকে মেরে ফেলবে। রানু ফোপাতে ফোপাতে লাগলো। আনিস কিছুই বুঝতে পারল না। নীলুর বাবার সঙ্গে কিছুক্ষণ আগেই তার কথা হয়েছে। ভদ্রলোক জিজ্ঞাসা করছেন, কি এত দেরি যে? যার মেয়ের এত বড় বিপদ সে এরকম স্বাভাবিক থাকবে কি করে? আনিস বলল, ওরা তো কিছু বলল না, ওরা কিছু জানে না। আমি জানি, বিশ্বাস করো আমি জানি। আমাকে কি করতে বলো? আমি বুঝতে পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না। জিনিসটা কি তুমি স্বপ্নে দেখেছো? না, কিন্তু আমি দেখেছি। কি দেখেছো? আমি সেটা তোমাকে বলতে পারবো না। তুমি যদি চাও আমি নিচে গিয়ে ওদের বলতে পারি, কিন্তু ওরা বিশ্বাস করবে না। রানু চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ওর শরীর অল্প অল্প করে কাঁপছে। আনিস বলল, নাকি মিশির আলী সাহেবের কাছে যাবে? উনি একটা বুদ্ধি দিতে পারেন। যাবে? রানু কাঁপা গলায় বলল, হ্যাঁ। তুমি নিজে গিয়ে আমার কথা বিশ্বাস করছো? হ্যাঁ করছি। একতলায় বারান্দায় বিলু বসেছিল। ওদের নামতে দেখি বিলু বলল, ভাবি, নীলু আপা এখনও ফিরছে না, বাবা খুব দুশ্চিন্তা করছেন। রানু বলল, না, তোমার কোথায় যাচ্ছ ভাবি? রানু তারও কোনো জবাব দিল না। রিকশায় উঠেই সে বলল, আমাকে ধরে রাখো, খুব খারাপ লাগছে। খুব ভালো লাগছে। আনিস তার কোমর জড়িয়ে বসে রইল। রানু গা শীতল। রানু খুব ঘামছে, জ্বর নেমে গেছে। রানু চোখ বড় বড় করে বলল, আপনি আমার কথা বিশ্বাস করছেন না, তাই না? মিশির আলী চুপ করে রইলেন। আগে আপনি বলুন, আপনি কি আমার কথা বিশ্বাস করছেন? বিশ্বাস করছি না, আবার অবিশ্বাসও করছি না। তুমি নিজে যা সত্যি বলে মনে করছো তাই বলছো, তবে আমি এত সহজে কোনো কিছু বিশ্বাস করি না। কিন্তু যদি সত্যি হয়? তখন মিশির আলী সিগারেট ধরিয়ে কাশতে লাগলেন। বলুন, যদি আমার কথা সত্যি হয়, যদি মেয়েটা মারা যায়? মিশির আলী শান্ত স্বরে বলেন, ঠিক এই মুহূর্তে কি করা যায় তা তো বুঝতে পারছি না। মেয়েটি কোথায় আছে তা তো তুমি জানো না, নাকি জানো? না, জানি না। ছেলেটির নাম ধামও জানো না? ছেলেটি দেখতে খুব সুন্দর, আমার এরকম মনে হচ্ছে। এই শহরে খুব কম করে হলেও 10,000 সুন্দর ছেলে আছে। আমরা কিছুই করব না, পুলিশের কাছে গিয়ে বলতে পারি একটি মেয়ে হারিয়ে গেছে এবং আশঙ্কা করা যাচ্ছে দুষ্ট লোকের খপ্পরে পড়েছে। কিন্তু তাতেও একটি মুশকিল আছে। 24 ঘন্টা পার না হলে পুলিশ কাউকে মিসিং পারসন হিসেবে গ্রহণ করে না। রানু আবার বলল, কিছুই করা যাবে না। মিশির আলী গম্ভীর মুখে সিগারেট টানতে লাগলেন। তিনি লক্ষ্য করলেন রানুর চোখ মুখ শক্ত হয়ে উঠেছে। সে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। রানু, তুমি যদি ওই লোকটির কোনো ঠিকানা কোনোভাবে এনে দিতে পারো তাহলে একটা চেষ্টা চালানো যেতে পারে। ঠিকানা কোথায় পাবো তা তো রানু আমি জানি না। যেভাবে খবরটি পেয়েছো সেভাবে যদি পাও। রানু উঠে দাঁড়ালো। মিশির আলী সাহেব বলেন, যাচ্ছ নাকি? হ্যাঁ। হ্যাঁ, বসে থেকে কি করব? নীলুদের সবকটি ঘরে আলো জ্বলছে। রাত প্রায় 11টা বাজে। নীলুর বাবা পাথরের মূর্তির মতো বাগানে দাঁড়িয়ে আছেন। রানু যে ঢুকতে দেখে এগিয়ে এলেন, কিন্তু কিছু বললেন না। রানু মাথা নিচু করে 3 তলায় উঠে গেল। নীলুদের ঘরে ঘন ঘন টেলিফোন বাজছে। 2টি গাড়ি এসে থামলো। মনে হয় ওরা খুঁজতে শুরু করেছে। পুলিশের কাছে নিশ্চয়ই লোক গিয়েছে। নীলুর বাবা অস্থির ভঙ্গিতে বাগানে হাঁটছেন। ছোট্ট একটি ঘর, কিন্তু 200 পাওয়ারের একটি বাতি জ্বলছে ঘরে। চারদিকে ঝলমচ করছে। লোকটি একটি চেয়ারে বসে আছে। নীলু লোকটির মুখ দেখতে পাচ্ছে না, কারণ লোকটি বসে আছে তার পেছনে। ঘরে ফিরে পেছনে তাকাবার কোনো উপায় নেই নীলুর। নাইলনের চিকেন দড়ি তার পা কেটে বসে আছে। চারদিকে কোনো সাড়া শব্দ নেই। মাঝে মাঝে দূরের রাস্তা দিয়ে দ্রুতগামী ট্রাকের আওয়াজ পাওয়া যাচ্ছে। নীলু থেমে থেমে বলল, আপনি কি আমাকে মেরে ফেলবেন? কেউ কোনো জবাব দিল না। আমি আপনার কি কোনো ক্ষতি করিনি, কেন আমাকে ভয় দেখাচ্ছেন? প্লিজ আমাকে যেতে দিন, আমি কাউকে কিছু বলবো না, কেউ আপনার কথা জানবে না। পেছনের চেয়ারে একটু নড়ে উঠল। ভারী গলায় লোকটি কথা বলল, কেউ জানলেও আমার কিছু যায় আসে না। কেন আপনি এরকম করছেন? আমি একজন অসুস্থ মানুষ, মাঝে মাঝে আমাকে এরকম করতে হয়। আপনি কি আমাকে মেরে ফেলবেন? কোনো জবাব পাওয়া গেল না।
লোকটি হাত বাড়িয়ে বাতি নিভিয়ে দিল। চারদিকে ঘন অন্ধকার। নীলু চাপা স্বরে ডাকলো, মা গো, চুপ করে থাক, কথা বলবে না। কেন এরকম করছেন আপনি? আমি একজন অসুস্থ মানুষ। পৃথিবীতে কিছু অসুস্থ মানুষ থাকে। আপনি কি আমার মতো করে অনেক মেয়েকে এইভাবে ফাঁদে পেতেছেন? কোনো জবাব পাওয়া গেল না। লোকটি এগিয়ে এসে নীলুর গায়ে হাত রাখলো। এই কি সেই ভালোবাসার স্পর্শ? নীলু ডাকলো, মা গো, চুপ করে থাক। আপনি মানুষ না অন্য কিছু। বেশিরভাগ সময় আমি মানুষ থাকি, মাঝে মাঝে অন্যরকম হয়ে যাই। বন্ধ হয়ে আসছে নীলু প্রাণপণে, তার দম বন্ধ হয়ে আসছে। নীলু প্রাণপণে তার একটি হাত ছুটিয়ে আনতে চেষ্টা করছে। যতই চেষ্টা করছে দড়িগুলো ততই যেন কেটে কেটে বসে যাচ্ছে। কেন 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 আপনি এরকম করছেন? বলছি তো নীলু, অনেকবার বললাম তোমাকে আমি অসুস্থ। কি করবেন আপনি? অন্যদের যা করেছি তাই করবেন। কি করবেন অন্যদের? লোকটি হেসে উঠল। নীলু কাতর স্বরে বললেন, আপনি দয়া করুন, আমি আপনার পায়ে পড়ি, প্লিজ। আপনি আপনার কথা কাউকে বলবো না। তা কি হয়? বিশ্বাস করুন, আমি আমার কথা রাখি। কাউকে আমি আপনার কথা বলবো না। লোকটি ফিরে যাচ্ছে। নীলু কি বেঁচে যাবে? লোকটি কি তাকে ছেড়ে দেবে? নীলু গুছিয়ে চিন্তা করতে পারছে না। সব কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। লোকটি একটি ড্রয়ার খুলল। ঘর অন্ধকার। নীলু কিছু দেখতে পাচ্ছে না। সে নিশ্চিত জানে তার হাতে ধরালো কিছু একটা আছে, খুর জাতীয় কিছু। লোকটি সেটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। আসবে সে, এক সময় এগিয়ে আসবে তার কাছে। খুব কাছে কোথাও রিকশা টুনটুন শব্দ শোনা গেল। নীলু প্রাণপণ চেঁচালো, বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রানুর অবস্থা খারাপ হতে লাগলো। বারবার বলতে লাগলো, উফ, বড্ড গরম লাগছে। আনিস সমস্ত দরজা জানালা খুলে দিল, ফ্যান ছিঁড়ে দিল, তবু তার গরম কমল না। রানু কাতর স্বরে বলল, তুমি আমাকে ধরে থাকো, আমার বড্ড ভয় লাগছে। এই তো আমি তোমাকে ধরে আছি। কিসের এত ভয় রানু? আমার সামনে ওই লোকটি বসে আছে, আমি স্পষ্ট দেখছি। ওর হাতে একটা খুর। রানু ফোঁপাতে শুরু করলো। ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত, যত তাড়াতাড়ি নেওয়া যায় ততই ভালো। আনিস ডাকলো, জিতু, জিতু মিয়া। কিন্তু জিতু মিয়ার ঘুম ভাঙল না। রানু বলল, তুমি আমাকে একা রেখে কোথাও যেতে পারবে না, আমার বড় ভয় লাগছে। কোনো ভয় নেই রানু, লোকটির খুর হাতে বসে আছে। তবু তুমি বলছো ভয় নেই? এই সব তোমার কল্পনা। এসো, তোমার মাথায় একটু পানি দিই। তুমি কোথাও যেতে পারবে না। ওই লোকটি এখন উঠে দাঁড়িয়েছে। তুমি আমাকে শক্ত করে ধরে থাকো, আরও শক্ত করে ধরো। আনিস তাকে জড়িয়ে ধরে বসে পড়ল। রানু ক্ষীণ কণ্ঠে বলল, আমি তোমাকে একটি কথা কখনো বলিনি। একবার একজন লোক আমাকে মন দিয়ে নিয়ে গিয়েছিল। রানু, এখন তোমাকে কিছুই বলতে হবে না, দয়া করে চুপ করে থাকো না। আমি বলতে চাই, সকাল হোক, সকাল হলেই শুনবো। মাঝে মাঝে আমার মনে হয় একজন কেউ আমার সঙ্গে থাকে। রানু, চুপ করে থাকো না। আমি চুপ করে থাকবো না। আমার বলতে ইচ্ছে করছে যে আমার সঙ্গে থাকে। তার সঙ্গে আমি অনেকবার কথা বলেছি, কিন্তু আজ সে কিছুতেই আসছে না। তার আসার কোনো দরকার নেই। তুমি বুঝতে পারছো না, তার আসার খুব দরকার। রাত 1:30টার দিকে নিচ থেকে বিলুর কান্না শোনা যেতে লাগলো। অনেক লোকজনের ভিড়, কথাবার্তা শোনা যাচ্ছে। রানু বলল, বিলু কাঁদছে, বড় খারাপ লাগছে আমার। রানু, তুমি একটু শুয়ে থাকো, আমি জিতুকে ডেকে দিচ্ছি। তুমি কোথায় যাবে? আমি একজন ডাক্তার নিয়ে আসবো। আমার মোটেই ভালো লাগছে না। তুমি আমাকে ফেলে রেখে কোথাও যেতে পারবে না। রানুর কথা জড়িয়ে যেতে লাগলো। একসময় বিছানায় নেতিয়ে পড়লো। আনিস ছুটে গেল ডাক্তার আনতে। বড় রাস্তার মোড়ে একজন ডাক্তারের বাসা আছে। ডাক্তার সাহেবকে পাওয়া গেল না। আনিস ফিরে এসে ঘরে ঢোকবার মুখে তীব্র ফুলের গন্ধ পেল। ঘরের বাতি নেভানো। কে নিভিয়েছে বাতি? আনিস ঢুকতেই রানু বলল, ও এসেছে। কে এসেছে? তুমি গন্ধ পাচ্ছ না? আনিস এগিয়ে এসে রানুর হাত ধরল। গা ভীষণ গরম। রানু বলল, নীলুর কাছে যাবে? রানু, শুয়ে থাক। উফ, শোবো কীভাবে? ও একা যেতে ভয় পাচ্ছে। আমিও যাব ওর সঙ্গে, ও আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। বলতে বলতে রানু খিলখিল করে হাসলো। আনিস বারান্দায় দাঁড়িয়ে ডাকল, রহমান সাহেব, রহমান সাহেব, ভাই একটু আসুন, আমার বড় বিপদ। রহমান সাহেব ঘরে ছিলেন না। তার স্ত্রী বেরিয়ে এলেন। তিনি অবাক হয়ে বললেন, কী হয়েছে? আপনি একটু আসেন, আমার স্ত্রী কেমন যেন করছে। ভদ্রমহিলা সঙ্গে সঙ্গে এলেন এবং ঘরে ঢুকেই অবাক হয়ে বললেন, নুপুরের শব্দ না? রানু কিশোরী গলায় খিলখিল করে হাসলো। কী হয়েছে ওনার? আপনি একটু বসুন ওর পাশে, আমি ডাক্তার নিয়ে আসি। আনিস ছুটে বেরিয়ে গেল। ফুলের সৌরভ তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। রানু হাসি মুখে বলল, আমার সময় বেশি নেই। ওই লোকটি এগিয়ে এসেছে। কোন লোক? আপনি চিনবেন না, না চেনাই ভালো। ভদ্রমহিলা রানুর হাত ধরলেন। উত্তাপে গা পুড়ে যাচ্ছে। তিনি কি করবেন ভেবে পেলেন না। আনিস ডাক্তার নিয়ে ফেরার আগেই রানু মারা গেল। ঘর অন্ধকার, কিন্তু চোখে অন্ধকার সয়ে আসছে।
আবছা মতো শব্দ দেখা যায়। বাড়িটা কোথায়? শহর থেকে অনেক দূরে, কোনো শব্দ নেই। কত রাত এখন? বাড়িতে এখন ওরা কি করছে? বিলু ঘুমিয়েছে মশারি ফেলে। না না, আজ কেউ ঘুমায় নেই, আজ সবাই ছুটাছুটি করছে, সবাই খুঁজছে নীলুকে। কিছুক্ষণের মধ্যেই হয়তো পুলিশের গাড়ির শব্দ শোনা যাবে। বাবা এসে বলবেন, কোনো ভয় নেই মা। মামুনি চেয়ার নাড়ার শব্দ হলো। লোকটি কি উঠে দাঁড়িয়েছেন? তার হাতে ওটা কি? নীলু মনে মনে বলল, বাবা, আমি একজন অসুস্থ লোকের হাতে আটকা পড়েছি, আমাকে তোমরা বাঁচাও। আমার আর মোটেও সময় নেই বাবা, তোমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। লোকটি এগিয়ে আসছে পেছন থেকে, সে খুব ধীর গতিতে এগিয়ে এলো সামনে। এখন নীলু আবছাভাবে লোকটির মুখ দেখতে পাচ্ছে। কি সুন্দর একটি মুখ। নীলু বিড়বিড় করে বলল, প্লিজ দয়া করুন। লোকটি অদ্ভুত শব্দ করলো। এটি কি হাসির শব্দ? নীলুর গা গোলাচ্ছে। নীলু চিত হয়ে থাকা অবস্থায় মুখ ভর্তি বমি করে ফেললো। দুঃস্বপ্ন, সমস্তটাই একটা দুঃস্বপ্ন। এক্ষুনি ঘুম ভেঙে যাবে আর নীলু দেখবে বিলু বাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছে, আর তার বুকের উপর একটা গল্পের বই। এখানে যা ঘটছে তা সত্যিই হতে পারে না। লোকটি তার পাশে দাঁড়িয়ে হাত বাড়ালো। নীলু চাপা গলায় বলল, আমার গায়ে হাত দিবেন না প্লিজ। লোকটি হেসে উঠেছে শব্দ করে, আর ঠিক তখনই নুপুরের শব্দ শোনা গেল, যেন কেউ একজন এসে ঢুকেছে এই ঘরে। লোকটি ভারী গলায় বলল, কে কে ওখানে? তার উত্তর অল্প বয়সী একটি মেয়ে। খিলখিল করে হেসে উঠল। লোকটি চেঁচালো, কে কে? কোনো উত্তর পাওয়া গেল না। শুধু ঘরের শেষ প্রান্তে একটা জানালা খুলে ভয়ানক শীতল একটা হাওয়া এসে ঢুকলো ঘরে। সে হাওয়া ভেসে এলো অদ্ভুত মিষ্টি গন্ধ। নীলুর মনে হলো একটি মেয়ে যেন নুপুরের পায়ে দিয়ে তার চারপাশে দিয়ে ঘুরতে শুরু করেছে। ঘুরতে ঘুরতে একবার একটি মেয়ে তাকে স্পর্শ করলো, আর তখনই নীলুর মনে হলো তার কোনো ভয় নেই। নীলু দেখলো লোকটি ক্রমেই দেয়ালের দিকে সরে যাচ্ছে। একবার সে চাপা স্বরে বলল, তুমি কে? মিষ্টি হাসি শোনা গেল তখন। ফুলের গন্ধে আরও তীব্র হলো। অন্য কোনো ভুবন নেই থেকে ভেসে এলো নুপুরের ধমনী। লোকটি গা ঠেকে বিড়বিড় করে বলল, এসব কি হচ্ছে? কেউ এখানে কে? কেউ তার কথার জবাব দিল না। একটি দুষ্ট মেয়ে শুধু হাসতে লাগলো, ভীষণ দুষ্ট একটি মেয়ে। তার পায়ে নুপুর, তার গায়ে অপথির্ব এক ফুলের গন্ধ। মেয়েটি এবার দু হাত বাড়িয়ে এগিয়ে যাচ্ছে লোকটির দিকে। লোকটি কর্কশ কণ্ঠ শোনা গেল, এইসব কি? কে কে? তার উত্তর সমস্ত ঘরময় মিষ্টি খিলখিল হাসি ঝমঝম করতে লাগলো। লোকটি চাপা গলায় বলে উঠল, আমাকে বাঁচাও বাঁচাও। দুষ্ট মেয়েটি আবার হাসলো, যেন খুব একটি মজার কথা। পরিশিষ্ট থার্ড ইয়ার অনার্সের এই ক্লাসটি মিশির আলী সাহেবকে দেওয়া হয়েছে। সাইকোলজি 5th পেপার। মিশির আলী হাসি মুখে ক্লাসে ঢুকলেন। তার মাথা ঝিমঝিম করে উঠল। রানু বসে আছে সেকেন্ড বেঞ্চে। তার দৃষ্টি তীক্ষ্ণ হলো। তিনি মেয়েটির দিকে তাকালেন এবং তাকিয়ে রইলেন। মনে হলো মেয়েটির ঠোঁটের কোণায় হাসি লেগে আছে। মিশির আলী কাপা গলায় বললেন, তোমার নাম কি? মেয়েটি দাঁড়িয়ে স্পষ্ট গলায় বলল, আমার নাম নীলুফার, রোল নাম্বার 32। আমি একটি মেয়েকে চিনতাম, তুমি দেখতে অবিকল তার মতো। নীলুফার শান্ত স্বরে বলল, আমি জানি। মিশির আলী সাহেব কপালের ঘাম মুছলেন। সমস্ত ব্যাপারটি ভুলে যাবার প্রাণপণে চেষ্টা করতে লাগলেন। আমি তোমাদের পড়াবো 5th পেপার। খুব ইন্টারেস্টিং একটি টপিক। রানুর মতো দেখতে মেয়েটি তাকিয়ে আছে তার দিকে। মেয়েটির মুখে মৃদু হাসি। দেবীর দ্বিতীয় খণ্ড, নিশীথিনী।